আচ্ছা, তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি শুরু করলাম। হ্যাঁ, আজকে আমরা পড়ব আলোর তরঙ্গ। ঠিক আছে, কি পড়ব? আলোর তরঙ্গ। এবার দেখ, আলোক তরঙ্গের যে সমস্ত বিষয়গুলি আমরা জানবো সেটা হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ কি জিনিস। প্রথমে আমরা এই তিনটা জিনিস সম্পর্কে জানবো। সবাই ডিসপ্লে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আশা করি। আলোর তরঙ্গ, কম্পাঙ্ক কি জিনিস, তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস, হ্যাঁ, পাচ্ছি। তরঙ্গ বেগ কি জিনিস। দাদা এটা কোন চ্যাপ্টার বের করবো? আলো পেজ নাম্বার কত? পেজ নাম্বার 52, 54, 54। আমার কাছে শুধুমাত্র সাতটার ছবিটা আছে, ঠিক আছে? তাহলে সাতটা থেকে আমি বলছি। কারো কোনো সমস্যা? এটা আলুর বিচ্ছুরণ লেখা আছে। হ্যাঁ, 54 পেজ, 54, 54। 54 তো? হুম, তো এখানে এই যে এই পেজটা, কম্পাঙ্ক কোথাও লেখা নাই তো। 54 পেজ, সাতটা পাবলিকেশন, সাতটা পাবলিকেশনের 54 পেজ। তোমার কথাটা দাদা, কাটে কাটে আসতেছে। দাদা তোমার কথা ঠিক করে শোনা যাচ্ছে না। ঠিক আছে, এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা। হুম, পেজ নাম্বার 54, হুম। সাতটা বের হ্যাঁ, এবার তো করেছিস? মোটামুটি আসতেছে। হ্যাঁ দাদা বের করেছি 54। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কারো সমস্যা থাকলে ভিডিও তো ইউটিউবে আপলোড করে দেবো, ওখান থেকে পেয়ে যাবি সবকিছু। ঠিক আছে, এই ক্লাসটা আমি গোটাটা ইউটিউবে আপলোড করে দেবো। ঠিক আছে দাদা। ঠিক আছে, আচ্ছা। এবার শুরুতে শুরু করছি আমরা কম্পাঙ্ক দিয়ে। হুম, কম্পাঙ্ক জিনিসটা কি আগে বোঝার চেষ্টা করি। তাহলে এই পার্টগুলো একটু পরে ধরতেছি। আচ্ছা, কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে হচ্ছে আলোক তরঙ্গ কি আগে সেটা একবার জানি। গত বছর একবার পড়িয়েছিলাম শব্দ তরঙ্গের ওখানে, এবার আর একবার হচ্ছে। মনে কর এই একটা তরঙ্গ এখান থেকে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছিস আমার লেখা? এই যে এইখান থেকে তৈরি হুম। হচ্ছে, এইখান থেকে তৈরি হয়ে এরকম করে চলছে। ঠিক আছে, এরকম করে চলছে তরঙ্গটা। বোঝা গেছে? দাদা কিছু দেখা যাচ্ছে না। কে কে দাদা দেখতে কিছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছিস তোরা কেউ? পাচ্ছি। হ্যাঁ, দাদা আমি পাচ্ছি। দেখতে পাচ্ছি না। কবির দেখতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। গৌরব একা দেখতে পাচ্ছে না, তোর নেটওয়ার্কের সমস্যা তাহলে। আর মাইক বন্ধ করে দে সায়ন। হ্যাঁ, গৌরব দেখতে পাচ্ছিস এবার? না। দেখতে পাচ্ছিস? ও হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার দেখ, এই একটা আমার তরঙ্গ, ঠিক আছে? তরঙ্গটা তৈরি হয়েছে এখান থেকে, এই অবধি গেল। এবার কম্পাঙ্ক বলতে তরঙ্গটা 1 সেকেন্ডে, ঠিক আছে, যতটা যতগুলো পূর্ণ কম্পন পূর্ণ কম্পন সম্পন্ন করে। আমার সাথে সাথে লিখে নে, সম্পন্ন করে। 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় তরঙ্গ, তরঙ্গের কম্পাঙ্ক। বুঝতে পারলি কেউ? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে। এবার পূর্ণ কম্পন বলতে কি বোঝায়? পূর্ণ কম্পন বলতে বোঝায় যে, এখানে দেখ,
তরঙ্গটা এখান থেকে তৈরি হলো, এইখান থেকে গিয়ে এই অবধি আসলো। এই যে গোটা পথটা গেল, এটা হচ্ছে একটা পূর্ণ কম্পন। এই পথটা মানে যেখান থেকে যেদিকে শুরু করেছিল, মনে কর প্রথমে এদিকে এই অ্যাঙ্গেলে শুরু করেছিল, এরপরে এই বিন্দুটা থেকে দেখ আবার এই অ্যাঙ্গেলেই যাওয়া শুরু করছে। যখন দেখবি যে যেখান থেকে যেদিকে শুরু করেছিল আবার সেখান থেকে সেদিকে শুরু করলো, মানে সেই অ্যাঙ্গেলেই শুরু করলো যাতায়াতটা, তরঙ্গটা, ততক্ষণে একটা পূর্ণ কম্পন কমপ্লিট হয়েছে বলা হয়। তাহলে এইখান থেকে উপরের দিকে অভিমুখ আছে তরঙ্গটা, যেখানে শুরু হয়েছে এবং যেখানে শেষ হলো, এই যে এখানে যেখানে শেষ হলো, এখানে তারপরে আবার উপর দিকে উঠতেছে। তাহলে এই অবধি হলো একটা পূর্ণ কম্পন। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই যে 1 সেকেন্ডে তরঙ্গটা এখান থেকে এতটা গেছে। 1 সেকেন্ডে তরঙ্গটা শুরু থেকে এই অবধি গেছে। তাহলে কতগুলো পূর্ণ কম্পন কমপ্লিট করছে? এই যে এখানে একটা, এই যে এখানে দুটো, হলো দাদা দুটো, তিনটা, তিনটা আছে। একটা, দুটো, এই যে তিনটা। বোঝা গেছে কটা পূর্ণ কম্পন কমপ্লিট করেছে? তিনটা। তাহলে আমরা যদি বলি কম্পাঙ্ক কাকে বলে, কম্পাঙ্ক বলতে বোঝায় 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে। 1 সেকেন্ড এখানে কটা পূর্ণ কম্পন সম্পন্ন করেছে? তিনটা। তাই এর কম্পাঙ্ক হবে 3। এবার এর একক কি? কম্পাঙ্কের একক লেখা হয় হার্জ, এইচ ছোট হাতের জেড, হার্জ। কম্পাঙ্ককে কোন এককে লেখা হয়? হার্জ এককে। তাহলে এর কম্পাঙ্ক কত কত দাঁড়ালো? 3 হার্জ। কম্পাঙ্ক বুঝতে পারছিস? 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন কমপ্লিট করে। পূর্ণ কম্পন বলতে বোঝায় যেদিক থেকে যে অ্যাঙ্গেলে শুরু করবে আবার কখন সেদিক থেকে সেই অ্যাঙ্গেলে শুরু করছে, ততটুকুর মধ্যে ডিস্টেন্সটাকে বলা হয় পূর্ণ কম্পন। একবার, আচ্ছা, পূর্ণ কম্পন কম্পাঙ্ক হয়ে গেল। এই অবধি বুঝে গেছিস? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারিস। হ্যাঁ দাদা ভুলে গেছি, কিন্তু দাদা এটা কোন নাম্বার অধ্যায় তো আমি তো খুঁজে পাচ্ছি না দাদা। ছায়া বই, ছায়া না, সাতরা। দাদা সাতটা বইটা নাই তো আমার কাছে। আচ্ছা, সাতটা বইটা নাই, ছায়ার তুই এই টপিকটা বের কর, দাদা, দাদা পাচ্ছি আলোক না তো তরঙ্গ। দাদা, আলো চ্যাপ্টারে কি? হ্যাঁ হ্যাঁ, আলোর দাদা চ্যাপ্টারে এটা দাদা খুঁজতে তো যাচ্ছি, পাচ্ছি না তো। শেষের দিকে, আলোর চ্যাপ্টারের শেষের দিকে। দাদা আলোর বিক্ষেপণ ওগুলা কি? ও আলোর, আলো, হ্যাঁ পাইছি পাইছি দাদা। আলোর হ্যাঁ দাদা বিক্ষেপণের পাইছি আগে। দাদা, আলোক তরঙ্গ ও তড়িৎ চুম্বকীয় বর্ণালী ওটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, ওখানকার কম্পাঙ্কটা বোঝালাম। কম্পাঙ্ক ঠিক আছে বোঝা ঠিক গেছে? আছে। বাকিরা সবাই বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ একটা কোশ্চেন করছি। বল। বলছি, আলোর যে তরঙ্গটা আছে 1 সেকেন্ডে কতটা করে, মানে পথ অতিক্রম করে? 1 সেকেন্ডে এখানে অনেকটা। কিভাবে বুঝবো? পড়বি 1 সেকেন্ডে কতটা পথ অনেক। অতিক্রম করে সেটা অনেকটা, ওটা একটু পরে পড়বি। এখন বলছে কম্পাঙ্কটা কি জিনিস। কম্পাঙ্কটা হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন কমপ্লিট করে। এবার আলো কতগুলো করে ওটা একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন কমপ্লিট করছে, 1 সেকেন্ডে মনে কর এখানে 3টা পূর্ণ কম্পন কমপ্লিট করেছে, তাহলে এর কম্পাঙ্ক দাঁড়ালো 3 হার্জ। ঠিক আছে, হুম। এরপরে পড়বো আমরা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস? এদিকে দেখ, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বলতে কম্পাঙ্কটা কেমন ছিল? কম্পাঙ্কটা ছিল কম্পাঙ্ক মানে কম্পাঙ্কটা ছিল 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন কমপ্লিট করে। তরঙ্গ দৈর্ঘ্য বলতে এই ছিল আমার কম্পনটা এরকম। তরঙ্গ দৈর্ঘ্য বলতে একটা পূর্ণ কম্পনের যা দৈর্ঘ্য। এখানে দেখ কোথা থেকে শুরু করলো, এই যে এখান থেকে শুরু করলো, কত অবধি একটা পূর্ণ কম্পন হলো? এই অবধি একটা পূর্ণ কম্পন হলো। এখান থেকে শুরু করে এই অবধি একটা পূর্ণ কম্পন, আবার এখান থেকে শুরু করে এই অবধি একটা পূর্ণ কম্পন, এখান থেকে শুরু করে এই অবধি একটা পূর্ণ কম্পন। ঠিক আছে, তাহলে একটা পূর্ণ কম্পনের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এতটা।
ক্লিয়ার বোঝা যাচ্ছে? একটা পূর্ণকম্পের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এতটা। এই দৈর্ঘ্যটাকে যদি তুই স্কেল দিয়ে মাপিস, হ্যাঁ, স্কেল দিয়ে মেপে মনে কর বেরোলো 0.5 মিটার, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার। মানে একটি পূর্ণ কম্পনের যতটা দৈর্ঘ্য তাকে বলা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের এককগুলো লিখে রাখ। একক হয় এসআই তে, সিস্টেম ইন্টারন্যাশনাল এসআই তে মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক মিটার, তাহলে মিটারে মাপা হয়। হ্যাঁ, মানে একটি পূর্ণ কম্পন কমপ্লিট করলে যতটা দূরত্ব অতিক্রম করে তরঙ্গটা তাকে বলা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য। একটা তরঙ্গ যেখান থেকে শুরু করলো, যেখানে শেষ হচ্ছে একটা, এখান থেকে শুরু করলে একটা তরঙ্গ এখানে শেষ হচ্ছে, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য হলো এখান থেকে এতটুকু। তরঙ্গ দৈর্ঘ্য ক্লিয়ার বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো না দাদা। সায়ন, কোনো প্রশ্ন? না। ঠিক আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বুঝতে পেরেছিস। নেক্সট আমরা বুঝবো তরঙ্গ বেগ। নেক্সট বুঝবো আমরা তরঙ্গ বেগ। আচ্ছা, তরঙ্গ বেগটা কি? তরঙ্গ বেগ হচ্ছে, তরঙ্গ বেগ আর কম্পাঙ্কের মধ্যে গুলেই যাবি না। তরঙ্গ বেগ হচ্ছে 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যে দূরত্ব, সবাই লিখতেছিস তো আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, লিখতেছি। এক হ্যাঁ সেকেন্ডে লিখছি। 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যতটা দূর যায়, মনে কর তরঙ্গটা শুরু করলো এখানে, এই অবধি, এখানে এরকম করে গেল। কটা পূর্ণ কম্পন কমপ্লিট করেছে? একটা, দুটো, তিনটে, চারটে আঁকালাম এখানে, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডে ধরে নে কত দূর গেছে, এখান থেকে শুরু করে এই অবধি গেছে। 1 সেকেন্ডে এখান থেকে শুরু করে এই অবধি গেছে, এটা ধরে নে 2 মিটার। তাহলে এর তরঙ্গ বেগ কত হবে? 2 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে এর তরঙ্গ বেগটা আমরা লিখব 2 মিটার প্রতি সেকেন্ড। 2 মিটার প্রতি সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। তরঙ্গ বেগ হচ্ছে 1 সেকেন্ডে যত দূর যায়। তাহলে 2 মিটার গেলে 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার তরঙ্গ বেগ। বুঝতে দাদা পারছিস? এবার কি ছবিগুলো আঁকাবো? হ্যাঁ, আঁকিয়ে রাখ, বুঝতে সুবিধা হবে। তাহলে তরঙ্গ বেগ হলো এটা। তরঙ্গ বেগ বলতে 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যতটা দূর যায়। তরঙ্গ দৈর্ঘ্য বলতে একটি পূর্ণ তরঙ্গের যা দৈর্ঘ্য তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ বেগ হচ্ছে 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যতটা দূরত্ব অতিক্রম করে। 1 সেকেন্ডে যদি এখান থেকে শুরু করে এই অবধি চলে যায় তাহলে তার তরঙ্গ বেগ হবে, মনে কর এটা 2 মিটার, তাহলে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এর একক কি দাঁড়ালো? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড এর একক। মিটার পার সেকেন্ড এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড তরঙ্গ বেগের একক।
তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে এসআই একক হচ্ছে মিটার। আর তরঙ্গ কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। কম্পাঙ্ক বলতে এক সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। এরপরে একটা জিনিস দেখে রাখ, এটা গত বছর ছিল, ভুলে গেছিস আশা করি। হ্যাঁ, এবার দেখ, এখান থেকে আমার তরঙ্গটা তৈরি হয়েছে, এই অবধি গেল। এখানে আমার তরঙ্গ অনেকগুলো আঁকায়, তাহলে বুঝতে সুবিধা হতে পারে। এই, তাহলে একটা ছবির মধ্যে সবগুলো বোঝাচ্ছে। এবার দেখ, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এতটা, একটা পূর্ণ তরঙ্গের যা দৈর্ঘ্য এখান থেকে এতটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। এখানে যত কতগুলো তরঙ্গ, মনে কর এখান থেকে এটা 1 সেকেন্ডে গেছে, 1 সেকেন্ডে গেছে, ঠিক আছে? আচ্ছা, কতগুলো পূর্ণ তরঙ্গ কমপ্লিট করেছে? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। 1 2 3 4 5 6। যতগুলো পূর্ণ তরঙ্গ কমপ্লিট করে তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলা হয়? যতগুলো পূর্ণ তরঙ্গ কমপ্লিট করে। এখানে কতগুলো কমপ্লিট করছে? 1 সেকেন্ডে 6টা কমপ্লিট করছে, তাহলে এর কম্পাঙ্ক হলো 6 হার্জ। কম্পাঙ্ক দেওয়া হলো 6 হার্জ, ঠিক আছে? কম্পাঙ্ক 6 হার্জ মানে 1 সেকেন্ডে 6টা পূর্ণ কম্পন কমপ্লিট করেছে। এবার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা পূর্ণ তরঙ্গের যা দৈর্ঘ্য। একটা পূর্ণ তরঙ্গের কত দৈর্ঘ্য? ধরে নিই 0.5 মিটার। একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে, ধরে নিলাম 0.5 মিটার, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হলো 0.5 মিটার, ঠিক আছে? এক একটা তরঙ্গের দৈর্ঘ্য কত? 0.5 মিটার, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য 0.5 মিটার। এরপরে তরঙ্গ বেগ কাকে বলে? তরঙ্গ বেগ হচ্ছে 1 সেকেন্ডে যত দূর গেছে, তরঙ্গটা 1 সেকেন্ডে যত দূর গেছে। 6টা তরঙ্গ কমপ্লিট করে কত দূর গেছে? এই অবধি পৌঁছেছে না? এই যে এই অবধি এসছে, এখান থেকে শুরু করে এইখানে পৌঁছালো, ঠিক আছে? এবার তাহলে 1 সেকেন্ডে যত দূর যায় তাকে বলা হয় তার তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ তাহলে কত হবে? প্রত্যেকটা তরঙ্গের দৈর্ঘ্য কত? 0.5 মিটার, তাহলে এখান থেকে এটা 0.5 মিটার, এখান থেকে এটা আবার 0.5 মিটার, তার পাশেরটা 0.5 মিটার, এরকম করে 0.5 মিটার কবার গেছে? 6বার গেছে 1 সেকেন্ডে, তাই তো? তাহলে তরঙ্গ বেগ কত দাঁড়াচ্ছে? 6 × 0.5 মিটার, তরঙ্গ বেগ দাঁড়াচ্ছে এতটা। 6 × 0.5 মিটার, তাহলে তরঙ্গ বেগ প্রতি সেকেন্ডে দাঁড়াচ্ছে 0.5 মিটার/সেকেন্ড। এখানে পার সেকেন্ডটা বসিয়ে দিই, দাঁড়া। আচ্ছা, তাহলে তরঙ্গ বেগ দাঁড়াচ্ছে, 6টা তরঙ্গ গেছে 1 সেকেন্ডে, প্রত্যেকটা তরঙ্গের দৈর্ঘ্য 0.5 মিটার, তাহলে তরঙ্গ বেগ দাঁড়াচ্ছে 6 দিয়ে গুণ করলে, তাহলে দাঁড়াচ্ছে 3 মিটার/সেকেন্ড। এবার একটা জিনিস লক্ষ্য করলি, তোরা তরঙ্গ বেগটা কি করে পাচ্ছিস? তরঙ্গ বেগটা পেয়ে যাচ্ছিস, হ্যাঁ, 30 মিটার হয় না? 0.5, 5 না, 0.5। 6 × 0.5 কত হয়? 5 × 6 = 30, আর 1 ঘর পর দশমিক, 3 মিটার, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবার তোরা একটা জিনিস লক্ষ্য করলি যে 1 সেকেন্ডে যতটা দূর যায় মানে তরঙ্গ বেগটা কি হচ্ছে? কম্পাঙ্ক মানে যতগুলো তরঙ্গ কমপ্লিট করেছে এবং প্রত্যেকটা তরঙ্গের যা দৈর্ঘ্য সেটা দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? তরঙ্গ বেগ পেয়ে যাচ্ছি। তাহলে তরঙ্গ বেগকে লেখা হয় ভি দিয়ে, তাহলে তরঙ্গ বেগ ভি ইকুয়ালস টু এন ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যকে লেখা হয় ল্যামডা দিয়ে, তরঙ্গ দৈর্ঘ্যকে লেখা হয় ল্যামডা দিয়ে, তরঙ্গ বেগ লেখা হয় ভি দিয়ে, আর কম্পাঙ্ক লেখা হয় কি দিয়ে? এন দিয়ে, ঠিক আছে?
তাহলে ভি ইকুয়ালস টু এন ল্যামডা। গত বছর এই সূত্রটা পড়েছিলি, আবার মনে করায় দিলাম। কি হচ্ছে আরেকবার দেখে নে। এখান থেকে শুরু করে, আমার মাউসটা দেখতে পাচ্ছিস? মাউস পয়েন্টারটা এখান থেকে শুরু করে, ওই হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করে বাপরে। এই অবধি গেছে। তাহলে এটা হলো 1 সেকেন্ডে কতটা দূরত্ব গেল, তাকে কি বলা হয়? তরঙ্গ বেগ। 1 সেকেন্ডে যতটা দূর যায় তাকে বলে তরঙ্গ বেগ। প্রত্যেকটা তরঙ্গের যা দৈর্ঘ্য, এখান থেকে যে এতটুকুর যা দৈর্ঘ্য তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এবার এখান থেকে গোটাটাকে বলবো আমরা, 1 সেকেন্ডে গেছে তাহলে এটা হবে তরঙ্গ বেগ। ঠিক আছে? এবার কম্পাঙ্ক হচ্ছে কতগুলো পূর্ণ কম্পন কমপ্লিট করেছে। এখানে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, ছটা পূর্ণ কম্পন কমপ্লিট করছে। 6 হার্টজ হলো কম্পাঙ্ক। প্রত্যেকটা তরঙ্গের দৈর্ঘ্য কত? 0.5 মিটার। 0.5 মিটার, হাফ মিটার করে প্রত্যেকটা তরঙ্গ। তাহলে 6টা কম্পন কমপ্লিট করলে টোটাল কতটা দূরত্ব গেল? প্রত্যেকটা হাফ মিটার করে হলে, তাহলে 6 গুণ হাফ, তাহলে 3 মিটার। তাহলে এখান থেকে আমরা সূত্রটা বুঝতে পারছি যে তরঙ্গ বেগ ভি ইকুয়ালস টু কি হয়? এন ল্যামডা। মনে পড়ছে কবির? হ্যাঁ কি? ওইটা দিয়ে অঙ্ক করছিলি, মনে আছে? ভি ইকুয়ালস টু এন ল্যামডা। হ্যাঁ 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 আচ্ছা, তাহলে আরেকবার মনে পড়ে গেল সূত্রগুলা কি করে আসছিল। তরঙ্গ একই জিনিস, ওখানে ওটা ছিল অনুদৈর্ঘ্য তরঙ্গ, এখানে হলো তির্যক তরঙ্গ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এই অবধি পড়ে নিলাম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য পড়লাম, তরঙ্গ বেগ পড়লাম, আর কম্পাঙ্ক পড়ে নিলাম। নেক্সট পড়বো, এই অবধি কারো কোনো প্রশ্ন আছে? লেখা হয়ে গেছে সবাই? হ্যাঁ, লেখা হয়ে গেছে। বলছিলাম দাদা, এটা একটু বেশি জুম হয়ে গেছে একটু। বেশি জুম হয়ে গেছে মানে? একদম খুবই সুজয় বড় দেখবে বড় না? করে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুজয় দেখবে না, ওর জন্য বড় বড় করে করতেছি। সুজয়ের আবার ফোনে দাদা অসুবিধা আমার করবে। না প্রথমের কয়েকটা টুকা হয়নি। আচ্ছা, আমি ছবি পাঠিয়ে দেবো এটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ছবি পাঠিয়ে দেবো আমি। আর এরপর থেকে লিখে নেওয়ার চেষ্টা করবি। ঠিক আছে দাদা, ঠিক আছে। হ্যাঁ, এই পেজটা আমি ছবি পাঠিয়ে দিব, তাও তোরা লিখে নেওয়ার চেষ্টা করবি। আচ্ছা, এবার এদিকে দেখ। নেক্সট টপিক হচ্ছে, এই প্রমাণটা দিয়েছে, বইয়ে প্রমাণটা আছে, প্রমাণটা এখন বোঝাচ্ছি তোদেরকে। দেখ, টেক্সট গুলা বড় করে লিখছি সুজয়ের জন্য, সুজয়ের যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখানে প্রমাণ কি দিয়েছে? মিউ আর ইজ লেস দেন মিউ ভি। মিউ মানে মনে আছে? মিউ কি ছিল? প্রতিসরাঙ্ক। হ্যাঁ ঠিক আছে, মিউ। এবার মিউ আর মানে হচ্ছে লাল, লাল বর্ণের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, মিউ আর মানে লাল বর্ণের প্রতিসরাঙ্ক। আর মিউ ভি মানে হচ্ছে বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক। মিউ আর মানে লাল বর্ণের প্রতিসরাঙ্ক, ভি ফর ভায়োলেট। হ্যাঁ, এই জন্য মিউ ভি মানে কি? বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক বোঝাচ্ছি, বেগুনি রং করে দিলাম। তাহলে মিউ আর মানে হচ্ছে লাল বর্ণের প্রতিসরাঙ্ক, মিউ ভি মানে হচ্ছে বেগুনি রঙের প্রতিসরাঙ্ক। এবার তোকে প্রমাণ করতে হবে যে মিউ আরটা মিউ ভি এর চেয়ে ছোট হয়। মিউ আর মিউ ভি এর চেয়ে ছোট হয়। হুম, মিউ আর মিউ ভি এর চেয়ে ছোট কি করে প্রমাণ করব আমরা? দেখ, এই সূত্রটা লিখে রাখ। মিউ সমান সমান সি বাই ভি। মিউ সমান সমান সি বাই ভি, যেখানে যেখানে সি ইকুয়ালস টু আলোর বেগ, আর ভি ইকুয়ালস টু ওই মাধ্যমে আলোর বেগ।
সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। সি মানে হচ্ছে লিখে রাখ ভি শূন্য, বলতে কি বললা? ওই মাধ্যমে আলোর বেগ। সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। পরিষ্কার করে লিখে দিই তাহলে। দাদা ওই মাধ্যমে আলোর বেগ হ্যাঁ হ্যাঁ, মানে দাদা? বুঝাচ্ছি। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি হচ্ছে ওই মাধ্যমে, ওই মাধ্যমটা লিখি না, অন্য কিছু লিখতেছি তাহলে। ঘন মাধ্যমে, ঘন মাধ্যমে বেগ। আচ্ছা, এই অবধি লিখে রাখ, তারপরে আমি এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখ, লেখা হয়ে গেছে, এবার দেখ, এদিকে দেখ। মনে কর এই যে এটা হলো ঘন মাধ্যম, এটা হলো লঘু মাধ্যম, ঠিক আছে? এবার ঘন মাধ্যমে এখানে আলো পড়লো এরকম করে, পড়লো। এবার এই আলোটার বেগ কত ছিল? এই আলোটার বেগকে লেখা হয় সি। মানে এখানে তো কি ছিল, লঘু মানে কি ছিল, বায়ু ছিল। লঘু মানে কি? দাদা তোমার আওয়াজটা ভাঙতে ভাঙতে যাচ্ছে। দাঁড়া, নেটওয়ার্কটা তাহলে রিফ্রেশ করে নি। বলছি তোমার ছবি এখানে ছবিটা তো কিছুই দেখা যাচ্ছে না, কি কি দেখা যাচ্ছে না ভালো করে। দেখতে পাচ্ছিস? এবার দেখ। হ্যালো? হ্যাঁ দাদা। দেখতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ দেখতে পাচ্ছি। ছবিটা অর্ধেকটা দেখা যাচ্ছে। কারো কোনো ছবি অর্ধেক নিয়ে সমস্যা? কোথায় কি হয়েছে, কি বুঝতে পারছি না তো, কি বলবি? বুঝতে পারছি না বলতে হয় যে এখানে শুধু একটা দাগ দেখা যাচ্ছে, কিছুই আর দেখা যাচ্ছে না। তোদের কোনো সমস্যা হচ্ছে? বাকিরা? না দাদা আমার কোনো সমস্যা হচ্ছে না। একটা দাগ দেখতে পাচ্ছি। কবি, হয়তো তুই ফোনটা ঠিক করে করতে পারছিস না। এবার দেখতে পাচ্ছিস? আচ্ছা আচ্ছা, করো করো, ক্লাস করো, দেখে নেবো। তুই একবার তাহলে কেটে নিয়ে একবার জয়েন কর। আচ্ছা ঠিক আছে, কারো বাকিদের করতেছি। কোনো সমস্যা আছে তোদের? না দাদা না। সায়ন দেখতে পাচ্ছিস? সায়ন মনে হয় ফোন রেখে দিয়ে ঘুমায় চলে গেছে ঘুমাতে। সায়ন, সায়ন, হ্যাঁ কবির দেখতে পাচ্ছিস এবার? শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি দুটাই। কবির দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এবার দেখ, তাহলে আলোটা যে ঢুকলো, কোথা থেকে ঢুকলো আলোটা? বায়ু মাধ্যম থেকে ঢুকলো। বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আলোর বেগ থাকে সবচেয়ে বেশি, ঠিক আছে? বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আলোর বেগ থাকে সবচেয়ে বেশি। এবার যখনই এই ঘন মাধ্যমটার ভিতরে ঢুকে গেল, এই যে এদিকে ঢুকে গেল, এবার এখানে ঘন মাধ্যমে কি হয়, আলোর বেগগুলো আলাদা আলাদা হতে থাকে, আলোর বেগ আলাদা হয়। কার কার আলাদা হয়? লাল আলোর বেগ বেশি,
আর বেগুনির বেগ কম, বেগুনির বেগ হয় কম। দাদা কি ঘন মাধ্যমে? হুম হুম। ঘন মাধ্যমে আলোর বেগটা পাল্টে যায়। বেগুনির বেশি, লালের বেশি, বেগুনির বেগ কম। লাল মাধ্যমে মানে ঘন মাধ্যমে লাল আলোর বেগটা হয় বেশি, বেগুনি আলোর বেগটা কি হয় কম। এই অবধি বুঝতে পারছিস? লাল আলোর বেগ হয় বেশি, বেগুনি আলোর বেগ হয় কম। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভি মানে বেগ, লাল আলোর বেগটা কি হয় বেশি, বেগুনি আলোর বেগটা কম হয়। ভি আর মানে হচ্ছে লাল আলোর বেগ, ভি 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 মানে হচ্ছে বেগুনি আলোর বেগ। ভি ফর ভায়োলেট, ভায়োলেট মানে বেগুনি। এই আমি রঙও করে দিলাম, ঠিক আছে বোঝার জন্য। হ্যাঁ, লাল আলোর বেগটা বেশি হয়, বেগুনি আলোর বেগটা কম হয় ঘন মাধ্যমে। আর লঘু মাধ্যমে সব আলোর বেগ সবচেয়ে বেশি হয়, আলোর বেগ সবচেয়ে বেশি। হ্যাঁ, ঘন মাধ্যমে কমে যায়, কমে দাদা গিয়ে ওটা কি ভিপি? ভি ভি কি না ভি, এটা ভি ভিপি? আর 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 ভি ভি। ও, আর ঠিক ফর আছে। রেড, রেড মানে লাল। ভি ফর ভায়োলেট মানে বেগুনি। লাল আলোর বেগটা হয় বেশি, বেগুনি আলোর বেগ হয় কম, ঠিক আছে। আর লঘু মাধ্যমে? লঘু মাধ্যমে সবগুলোর বেগ বেশি হয়, সবগুলোর বেগ সমান হয়। ওই জন্য লঘু মাধ্যমে কোনো আলাদা কিছু হয় না। লঘু মাধ্যমে মানে বায়ু মাধ্যম আর কি, শূন্য মাধ্যম বায়ু মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, শুধু সি, একটাই মান হয় সি। হ্যাঁ, একটাই মান হয় লঘু মাধ্যমে সি, সবচেয়ে বেশি আর কি। ঘন মাধ্যমে বেগ কমে যায়, কমে গেলেও লালের বেগটা তাও বেশি থাকে বেগুনির তুলনায়, বুঝতে পারলে? ঘন মাধ্যমে কমে যায় কিন্তু হুম। কমে গেলেও লালের বেগটা বেশি থাকে বেগুনির তুলনায়। এবার তাহলে লাল আলোটা কিভাবে যায়? লাল আলোটা দেখ, নর্মাল আলো এইভাবে যাওয়ার কথা, এইভাবে সোজা যাওয়ার কথা, যদি কোনো মাধ্যম চেঞ্জ না হতো। হ্যাঁ, কিন্তু লাল আলোটা যেহেতু ঘন, লঘু থেকে ঘনতে যাচ্ছে, তাহলে অভিলম্বের দিকে অভিলম্ব থেকে অভিলম্বের দিকে সরে আসবে। তাহলে লাল আলোটা একটু বেঁকে গেল। এটা তাহলে হলো আমার লাল আলো। ঠিক আছে, বুঝতে পারছিস? লাল আলোটা অভিলম্বের থেকে একটু কাছে চলে আসলো, অভিলম্বের দিকে এদিক থেকে যাওয়ার কথা ছিল, একটু বেঁকে গেল। কিন্তু বেগুনি আলোটা কি হয়, ওর যেহেতু বেগটা আরো কম, বেগুনি আলোটা আরো বেঁকে যায়। বেগুনি আলোটা দেখ কতটা বেঁকে গেছে। সাদা আলো ঢুকছিল, সাদা আলোর মধ্যে লাল বেগুনি সবই ছিল, বেগুনি আলোটা দেখ কতটা বেঁকে গেছে। বেগুন এই যে এইভাবে আলোটা ঢুকলো, আলোটা এই সোজা পথে যাওয়ার কথা ছিল, লাল আলোটা একটু বেঁকে গেল, বেগুনি আলোটা অনেকটাই বেঁকে গেছে অবিলম্বের দিকে। ঠিক আছে, লাল আলোর বেগটা বেশি, বেগুনি আলোর বেগটা কম। এবার আমাকে প্রমাণ করতে দিয়েছিল মিউ আর মিউ ভি এর চেয়ে ছোট। এই যে এই জিনিসটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল। এখান থেকে মিউ সম্পর্ক কি, মিউ ইকুয়ালস টু সি বাই ভি। ভি মানে ঘন মাধ্যমে বেগ, আর সি মানে হচ্ছে লঘু মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি। এবার তাহলে এই সম্পর্ক দুটো লিখেছিস, ভি আর ইজ গ্রেটার দেন ভি ভি, আর এই যে এখানকার দুটা এই অবধি লিখেছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ। হ্যাঁ, এবার বুঝছি। এদিকে দেখ, এখানে করতেছি লাল আর এখানে করছি বেগুনি। লালের ক্ষেত্রে দেখ, বেগুনির ক্ষেত্রে কি কি হচ্ছে দেখ। লাল আলোর ক্ষেত্রে মিউ আর মানে লাল আলোর প্রতিসরাঙ্ক মিউ আর সমান সমান সি বাই ভি হয়। একটু আগে সূত্রে লিখে দিলাম, সি বাই ভি। লাল আলোর ক্ষেত্রে কি হবে সেটা ভি আর। এটা গেল লাল আলোর প্রতিসরাঙ্ক। এবার বেগুনি আলোর প্রতিসরাঙ্ক মিউ ভি মানে সি বাই ভি, এটা সূত্র হয়। তাহলে এখানে দাঁড়াচ্ছে তোর সি বাই ভি ভি। এটা দাঁড়ালো বেগুনি আলোর প্রতিসরাঙ্ক, এটা দাঁড়ালো লাল আলোর প্রতিসরাঙ্ক। এবার তোরা বল যে কোন বেগটা বেশি, ভি আরটা বেশি না ভি ভিটা বেশি? কবির, ভি আর বেশি না ভি ভি বেশি? দাদা কি আর বুঝবো? এই তো একটু আগে লিখে দিলাম কোন আলোর বেগ বেশি। কোন আলোর বেগ লালের তো বেশি? বেশি আছে। লালের বেশি। তাহলে এদিকে তাকা, এখানে কারটা বেশি, লালের। লালেরটা বেশি। হ্যাঁ, আর হুম। বেগুনিরটা নিচেরটা
এটা কম। কম। হ্যাঁ, এবার বল, হুম। একই সংখ্যা উপরে সবার দাদা দুটারই উপরে। দাদা বুঝলাম না কিভাবে কম হলো। এটা হয় আর কি, কিভাবে হলো মানে আলোর এটা বৈশিষ্ট্য যে লাল আলোর বেগ বেশি আর বেগুনি আলোর বেগ কম হয়। ঠিক আছে। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য, মনে হুম। রাখতে হবে, লালের বেগ বেশি বেগুনির বেগ কম। তাহলে যদি লালের বেগ বেশি হয়, দুটারই উপরে কি আছে, সি আছে না দুপাশেই, এখানেও সি, লালের ক্ষেত্রেও, এখানে বেগুনির ক্ষেত্রে উপরে কি আছে, সি। দুটারই হরে কি আছে, সি আছে, তাই তো? হ্যাঁ, এবার বল যে সি কে দুজনই ভাগ করতেছে কি দিয়ে, একবার এ করছে ভি আর দিয়ে, এ করছে ভি ভি দিয়ে। এবার বল, একই সংখ্যাকে একই সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে মানটা বড় হবে না ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে মানটা বড় হবে? বুঝতে পারলি না? মনে কর একই সংখ্যা আছে 50, ঠিক আছে? 50কে বড় সংখ্যা 10 দিয়ে ভাগ করলে উত্তর বড় আসবে, না 50কে ছোট সংখ্যা 5 দিয়ে ভাগ করলে উত্তর বড় আসবে? ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করলে ভাগফলটা কি আসে, বড় আসে। বেশি আসবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইখানে কি হচ্ছে, সি কে ভাগ করছি কি দিয়ে, ভি ভি দিয়ে। ভিভিটা ছোট না বড়? এটা তো ছোট। তাহলে এই এই মানটা কত কি আসবে, বড় না ছোট? এটা বড় আসবে মানটা। হ্যাঁ, সি কে ভাগ করছি ভিভি দিয়ে, ভিভিটা তো ছোট, ছোটটা নিচে থাকলে গোটা হ্যাঁ। উত্তরটা কি আসে, বড় আসে। তাহলে এখানে এটা কি হবে, ভিআরটা বড়, তাহলে সি কে ভি দিয়ে ভিআর দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। বুঝতে পারলি? সি কে ভাগ করছি একবার বড় সংখ্যা দিয়ে, একবার সি কে ভাগ করছি ছোট সংখ্যা দিয়ে, কোনটা বড় আসবে উত্তর? যেটা ছোট সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে সেটা দিয়ে ভাগ করলে উত্তর কি আসে, বড় আসে। তাহলে কোনটা উত্তর বড় হলো, মিউ ভিটা হলো বড়, আর মিউ আরটা কি হয়ে গেল, ছোট। ছোট। গোড়া বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সায়ন, হ্যাঁ। সায়ন। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে কে বড় আসলো, মিউ ভি না মিউ আর? দাদা কি বললা? কে বড় আসছে শেষে, কার মানটা দাদা বেশি? এই যে মিউ আর দাদা মিউ আর, মিউ ভি এর মানটা বড়, মিউ ভি। হ্যাঁ মিউ আর এর তুলনায়। তাহলে তোর প্রমাণ হয়ে গেল মিউ ভিটা বড়। হ্যাঁ দাদা। হুম, তাহলে এই যে প্রমাণ করতে দিয়েছিল, মিউ ভিটা তীর মারছে মিউ আর কে, মিউ ভিটা মিউ আর কে তীর মারছে, এটা প্রমাণ হয়ে গেছে। হুম। হ্যাঁ দাদা। এই যেটা প্রমাণ যে করতে দিয়েছিল দাদাটাকে প্রমাণ। এভাবে লিখতে হবে কি না? হ্যাঁ, এটা কি এভাবে লিখতে হবে না? না এভাবে লিখতে হবে না, এই যে দেখ বইয়ের মধ্যে করে দেওয়া আছে, শুধু আমার এখানে, বই আমার নাই। হ্যাঁ শুধু বলে দিচ্ছে যে কোনটা বড় কোনটা ছোট, উত্তরটা পড়ে নে। এই দেখ কি বলেছে, আলোর তরঙ্গ তত্ত্ব অনুযায়ী কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ ওই মাধ্যমের বেগের অনুপাত। মানে এটা বলছে মিউ সমান সমান সি বাই ভি, ফার্স্ট লাইনটাতে বলছে মিউ সমান সমান সি বাই ভি। এবার তোকে সেকেন্ড লাইনে বলছে আলোর বর্ণের কোনো লাল বর্ণের আলোর গতিবেগ বেশি, বেগুনি বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে গাণিতিক রূপে লেখা যায় যে মিউ আর ইকুয়ালস টু সি বাই ভি আর, মিউ ভি ইকুয়ালস টু সি বাই ভিভি, যেখানে সি হচ্ছে আলোর বেগ। যেহেতু ভি আরটা ভিভির চেয়ে বড়, তাই মিউ ভিটা মিউ আর এর চেয়ে বড় হবে। কি করে লিখতে হয় তাহলে লিখে দিচ্ছি আমি, দেখে নিন। তাহলে লেখার সময় কি করে লিখবি, তোকে যদি প্রমাণ করতে দেয় যে প্রমাণ করো মিউ আর ইজ লেস দেন মিউ ভি, এটা প্রমাণ করতে দিল, কি করে প্রমাণ করবি? এক নম্বরে লিখবি মিউ সমান সমান সি বাই ভি, যেখানে সি হচ্ছে আলোর বেগ। ঠিক আছে, দাদা লিখবো না তুই বোঝা দিবা। লিখে নে। দুই নম্বরে লিখবি যে ভি আর ইজ গ্রেটার দেন ভি ভি, লাল আলোর বেগ বেশি।
লাল আলোর বেগ বেশি। ঠিক আছে, 3 নম্বরে লিখবি সুতরাং মিউ আর সমান সমান আসলো সি বাই ভি আর, আর মিউ ভি আসলো সমান সমান সি বাই ভি ভি। তাহলে এটা আসবে বড়, এটা আসবে ছোট। তাহলে লাস্টে লিখবি প্রমাণিত মিউ আর ইজ লেস দেন মিউ আর ইজ লেস দেন মিউ ভি। হয়ে গেল, বুঝতে পারলি? ফার্স্টে লিখবো এটা মিউ ইকুয়ালস টু সি বাই ভি, সি হচ্ছে আলোর বেগ। 2 নম্বরে লিখবো ভি আর ইকুয়ালস টু ভি ভি, আলোর বেগ লাল আলোর বেগ বেশি। 3 নম্বরে লিখবো হচ্ছে ভি আর ইকুয়ালস টু সি বাই ভি, মানে পরপর লাইনগুলো এক নাম্বার দিতে হবে না এখানে তোকে, 1 2 3, এটা মানে পরপর লাইন লিখবি আর কি। আমি আমার নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, উত্তর লেখার সময় নাম্বার দিবি না, মনে রাখার সময় নাম্বার দিয়ে মনে রাখবি যে আগে এটা লিখবো পরে এটা লিখবো তারপরে এটা লিখবো। উত্তর লেখার সময় নাম্বার দিবি না, পরীক্ষার সময় যখন লিখবি তখন নাম্বার দিতে হবে না, ঠিক আছে? দাদা এটুকু, শুধু এটুকুই? হ্যাঁ, এই তো প্রমাণিত হয়ে গেল। এইটুকু লিখলে হয়ে যাবে? হ্যাঁ, এগুলো একটু ভাষায় লিখবি যে আমরা জানি কোনো মাধ্যমিক প্রতিসরাঙ্ক মিউ সমান সমান সি বাই ভি হয়, এখানে সি আলোর বেগ, তারপরে লাল আলোর বেগ বেশি হয় সুতরাং ভি আর গ্রেটার দেন ভিভি। এবার লাল আর লাল লাল আলোর প্রতিসরাঙ্ক মিউ আর সমান সমান সি বাই ভি আর, আর বেগুনি আলোর প্রতিসরাঙ্ক মিউ ভি সমান সমান সি বাই ভিভি। এবার গাণিতিক ভাবে দেখানো যায় যে মিউ ভি বড় হবে, মিউ আরটা ছোট হবে, সুতরাং প্রমাণিত মিউ আর ইজ লেস দেন মিউ ভি। হয়ে গেল, শেষ। লেখা হয়ে গেছে হ্যাঁ দাদা। সবার? হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে নেক্সট যাওয়া যাক এই জিনিসটা। এবার কবির যে শুরুতে জিজ্ঞাসা করছিলি, হ্যাঁ, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগ কম্পাঙ্ক বেশি কম জিজ্ঞাসা করছিলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এদিকে দেখ, এগুলা হচ্ছে আমাদের সবগুলো তরঙ্গ রেঞ্জ আর কি। তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম মানে ল্যামডার ক্রম, এটা ল্যামডা উপরে ছোট, নিচে আস্তে আস্তে কি হচ্ছে বড় হতে যাচ্ছে, এটা হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে। ঠিক আছে, ছোট থেকে নিচে গেলে কি হবে বড়, কে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যটা, বুঝতে পারছিস? দাদা দাদা লিখবো গেলা? হ্যাঁ, লিস্টটা লেখ। মনে কর গামা তরঙ্গ দৈর্ঘ্য যদি এতটুক হয় তাহলে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে একটু বড়। ঠিক আছে, মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য হবে আরো বড়, বুঝতে পারছিস? এরকম করে আর কি তরঙ্গ দৈর্ঘ্য ছোট থেকে বড় সাজানো আছে। শুরুতে আছে গামা রশ্মি, তারপরে আছে এক্স রশ্মি, তারপরে আছে ইউভি রশ্মি, তারপরে আছে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো বলতে বেনিয়া সহ কলা, আমরা যতগুলো রং দেখতে পাই, বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল, দৃশ্যমান আলো হলো। তারপরে আছে অবলোহিত রশ্মি, তারপরে আছে মাইক্রোওয়েভ, তারপরে আছে রেডিও। লেখা হয়েছে? হ্যাঁ দাদা, থামা থামা। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য গামা রশ্মি সবচেয়ে কম, দেখ তরঙ্গ দৈর্ঘ্যটা কত ছোট আঁকিয়েছি। তারপরে এক্স রশ্মি একটু বড়, ইউভি রশ্মি আরেকটু বড়, দৃশ্যমান আলোর আরেকটু বড়, অবলোহিত রশ্মি আরেকটু বড়, মাইক্রোওয়েভের অনেকটাই, তারপরে রেডিও তো অনেক বড় বড় হয়। দাদা ওটা, ওটা কি দৃশ্যমান আলোর পাশে ছবিটা আছে, ওটা আঁকাবো কি? মানে ওটা ছোট বড় ওটা বুঝাচ্ছি যে গামারটা ছোট, দেখ ছোট করে আঁকাইছি। গামারটা হচ্ছে ছোট, দৃশ্যমান আলোর এই যে এটা যে আঁকিয়েছি এটা হচ্ছে দৃশ্যমান আলোরটা একটু বড়, তারপরে মাইক্রোওয়েভেরটা আর একটু বড়। ওটা তোর বোঝার জন্য যে আস্তে আস্তে কিভাবে তরঙ্গ দৈর্ঘ্যটা বড় হচ্ছে আর কি। গামারটা ছোট, দৃশ্যমানেরটা একটু মোটামুটি, আর মাইক্রোওয়েভেরটা বড় হয়ে গেল, মানে ছোট থেকে বড় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা। লেখা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ দাদা হয়ে গেছে। তাহলে কোন কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? গামা রশ্মি, তাই তো? হ্যাঁ, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়ছে কার?
এক্স রশ্মি, ইউভি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত আলো, মাইক্রোওয়েভ, রেডিও। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ দা। হ্যাঁ। হুম। এবার এবার একটা জিনিস মাথায় রাখবি, এই যে সামনের যে তিনটা রশ্মি যে লিখানো আছে দৃশ্যমান আলোর আগে, এই তিনটা হচ্ছে এই তিনটা হচ্ছে মানে ভয়ঙ্কর আর কি। এই তিনটা হচ্ছে ক্ষতিকারক খুব। সামনে যে তিনটা লিখে দিয়েছি, গামা, এক্স আর ইউভি, ক্ষতিকারক। ঠিক আছে? এই আলোটা আমরা শুধু দেখতে পাই, দৃশ্যমান আলোটা আমরা নিজেরা দেখতে পাই আর কি। এই আলোগুলো আমরা দেখতে পাই, আর পরের আলোগুলা এগুলাও আমরা দেখতে পাই না। দাদা 4, 5, 6, 7 এগুলো দেখতে পাই না? না, না, এই যে ফার্স্টের তিনটা দেখতে পাই না, শুধুমাত্র আমরা 4 নম্বরটা দেখতে পাই, দৃশ্যমান আলো। এখানে কোন কোন আলো পড়ে? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টা রং পড়ে শুধু এখানে। 4 নম্বরের মধ্যে 7টা রং আছে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই কয়টা আমরা দেখতে পাই। তারপরে যে আছে অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও, এই তিনটা দেখতে পাই না, আর শুরুর যে তিনটা আছে ওই তিনটাও দেখতে পাই না। দৃশ্যমান মানে আমরা যেগুলো দেখতে পাই আর কি। ঠিক আছে? হ্যাঁ দা। হ্যাঁ। এর মধ্যে শুরুর যে তিনটা আছে, তিনটা ক্ষতি করে আমাদের শরীরের ক্ষেত্রে। শরীরে খুব ক্ষতি করে তিনটা আলো, শুরুর তিনটা আলো। আর শেষের তিনটা আলো কোনো ক্ষতি করে না ওরকম, শুরুর আলোগুলোর মতো। ঠিক আছে? হুম। হুম, আচ্ছা। আর মাঝখানের যে 4 নম্বরটা পয়েন্টটা লিখছি, 4 নম্বর পয়েন্টে কোন কোন আলো পড়ে? বেগুনি, নীল, আকাশি, লা- সবুজ, হলুদ, কমলা, লাল। দাদা থামো একটু লিখিনি একটু। দাদা আগে বলো তো। বেগুনি, লাল। বেনিয়া সহ কলা। দাদা বুঝলাম না। আচ্ছা, দাঁড়া, এটা কোনোদিন শুনিস নাই? না দাদা। আচ্ছা, এদিকে দেখ। ফার্স্টে হয় বেগুনি, বেগুনি, তারপরে হয় নীল, তারপরে হয় আকাশি, বেগুনি, নীল, আকাশি, সবুজ, তারপরে হয় হলুদ, তারপরে হয় কমলা, তারপরে হয় লাল। এই 7টা রং আমরা দেখতে পাই, তাই তো? হুম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এর চেয়ে অন্য কোনো রং দেখতে পাস? না। তাহলে দৃশ্যমান আলোর মধ্যে 7টা রং এরকম করে পরপর করে আছে। এবার বল, আমরা যেগুলা দেখতে পাই তার মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? বেগুনির। হুম। লালের বেশি, তাই তো? হুম। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে দৃশ্যমান আলো, মানে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে কম্পাঙ্কগুলা তাহলে কিরকম করে হয়? কম্পাঙ্কগুলা তাহলে এর উল্টাটা। এটা যা যেদিক থেকে লিখলি সিরিয়ালটা, কম্পাঙ্কগুলো হবে তার হুম। উল্টা, একদম ঠিক উল্টা। তাহলে কম্পাঙ্ক সবচেয়ে কম কার? রেডিও। তারপরে কম্পাঙ্ক সবচেয়ে বেশি কার? এক্স ওয়ার্ড গামার হচ্ছে। সবচেয়ে বেশি গামা। ঠিক আছে? এরকম করে আর কি আস্তে আস্তে কম্পাঙ্কগুলো উল্টা দিক থেকে যাচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্যগুলো যদি আস্তে আস্তে কমতে থাকে, বাড়তে থাকে, কম্পাঙ্কটা আস্তে আস্তে কি হচ্ছে, কমতে আছে। ঠিক আছে? হুম হুম। হুম। তাহলে রেডিওর কম্পাঙ্ক সবচেয়ে কম, গামার কম্পাঙ্ক সবচেয়ে বেশি। গামার তরঙ্গ দৈর্ঘ্য দাদা লিখে নেবো সবচেয়ে কি? কম। হ্যাঁ, লিখে রাখ, যে কম্পাঙ্কটা তার উল্টা হয় আর কি। রেডিওরটা সবচেয়ে কম্পাঙ্ক কম, আর গামার কম্পাঙ্ক সবচেয়ে বেশি। হয়েছে? না দাদা। এই দেখ, তোদের বইয়ে দেখ, খুব সুন্দর করে লিখে দিয়েছে।
তরঙ্গ দৈর্ঘ্য। দাদা রেডিও কি একটা রশ্মি? রেডিও বেতার তরঙ্গ। হ্যাঁ হ্যাঁ, রেডিও কম্পাঙ্ক, রশ্মি না, কম্পাঙ্ক আর কি, মানে কম্পন আর কি। রশ্মি বলতে ওই একই জিনিস প্রায়। আর ওগুলা দেখা যায় না তো, ওই জন্য আর ওগুলাকে রশ্মি টশ্মি বলেনি। সবই কম্পন, যা রশ্মি দেখতে পাচ্ছিস ওটাও কম্পন, যেটা দেখা যাচ্ছে না ওটাও কম্পন। এই যে এখানে দেখ, তরঙ্গ দৈর্ঘ্যটা আস্তে আস্তে কত হচ্ছে, -15, -11, 10⁻⁸। তারপর ওটা কমতে 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 আস্তে আস্তে বাড়তিছে দেখ। তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়লো, উপর থেকে নিচে এদিকে বাড়ছে, আর কম্পাঙ্কটা উপর থেকে নিচে কমছে। দেখতে পাচ্ছিস? হুম। হুম। কম্পাঙ্কটা কমছে, তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ছে। বইয়ের মধ্যে সংখ্যাগুলো লেখা আছে, কবির যে সংখ্যাগুলো শুনতে চাইছিলি, দেখ বইয়ের মধ্যে সব লেখা আছে। ঠিক আছে? ও এগুলা। হ্যাঁ। আচ্ছা, এবার এখানে দেখ, একটা জিনিস লিখে রাখ এটা। এই জিনিসটা লিখে রাখ, কি যেন, আহ প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কের সাথে আহ, তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। প্রতিসরাঙ্ক মিউ সমান সমান a প্লাস বি বাই, কি হলো, প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে a আর b হচ্ছে দুটা ধ্রুবক, আর ল্যামডা মানে তো জানিস তোরা, তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে হচ্ছে, ল্যামডার চিহ্নটা দেখাও তো একটু। ল্যামডার চিহ্নটা এই যে এরকম, তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই লাইনটা লিখে রাখ, প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু a প্লাস বি বাই ল্যামডা, ল্যামডা স্কোয়ার। প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে a b হচ্ছে ধ্রুবক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কমতে থাকে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কমে। তাহলে তোকে যদি বলে প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি, তাহলে তোরা এটা লিখে দিবি, প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। দেখি তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কমে। ব্যস্ত সম্পর্ক। একটু দাঁড়াও তো, আমি এগুলা লিখিনি, দেখা যাচ্ছিল না তখন। কোনটা লিখবি? ওই তো নিচে, আচ্ছা লেখ। প্রতিসরাঙ্ক এ বি। হ্যাঁ, হ্যাঁ দা হয়েছে। প্রতিসরাঙ্কের সঙ্গে হেডিং লিখলে লিখে রাখ, প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। এটা কোথায় লিখবো বললা? এই যে এটা নিচে যেটা লিখেছিস ওটার হেডিং হচ্ছে প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। হেডিং লিখলে লিখে রাখ, তাহলে পরে বুঝতে পারবি যে কি করলি ওটা। প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে মিউ সমান সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে a b হচ্ছে ধ্রুবক তুই আর জায়গায় ল্যামডা দাও। হচ্ছে, ঠিক আছে ছেড়ে দে নিচে। আচ্ছা যা, ছেড়ে দে। মনে রাখিস যে কি বললা প্রতিসরাঙ্ক, আগর বলো। প্রতিসরাঙ্কের বলো সঙ্গে বলো আগর তরঙ্গ বলো। দৈর্ঘ্যের সম্পর্ক কি আছে? mu equals to a plus b by lambda square। যেখানে ল্যাম্বডা বাড়লে মিউ কমে আর কি, ব্যস্ত সম্পর্ক। এটা মানে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এই অবধি হয়ে গেছে কবির? হ্যাঁ দা। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, নেক্সট টপিকে যাচ্ছি। সায়ন, সায়নের তো কোনো কথাই শুনতে পাচ্ছি না। সায়ন, ও তো মনে হয় নাই, এখানে তো দেখাচ্ছে না। হচ্ছে না? বাহ, তো নাই তো। ঠিক আছে, আমার কিছু করার নেই। নেক্সট।
এরপরে এই চারটা, অনেকক্ষণ আগেই মানে ঠিক আছে ঠিক আছে, এরপরে এই চারটা দেখ। এখানে কি আছে? অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মির ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব। আমি একটু আগে বললাম যে অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি আর গামা রশ্মি তিনটাই ক্ষতিকারক রশ্মি। হুম। হ্যাঁ, এদের ব্যবহার কি দেখ। অতিবেগুনি রশ্মি কি কাজে ব্যবহার করা হয়? আণবিক গঠন সংক্রান্ত কাজে অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। আণবিক গঠন বলতে কোনো একটা অণুর যে গঠন, অণু দেখেছিস? না দাদা। ওই যে পড়েছিস যে অণু, অণু পরমাণু চ্যাপ্টারে অণু, অণুর হ্যাঁ দাদা। গঠনটা জানার জন্য অতিবেগুনি রশ্মিটাকে ইউজ করা হয়। হুম। তারপরে রোগ জীবাণু মুক্ত করতে অতিবেগুনি রশ্মি ইউজ করা হয়। হুম। হ্যাঁ, ব্যবহার দু তিনটা করে মনে রাখবি, দুটো অ্যাটলিস্ট। হ্যাঁ, বার্গলার অ্যালার্মে অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। জীবাণুমুক্ত করতে হয়, যে তোর ওয়াটার পিউরিফায়ার এগুলা দেখিস না, যে বলে না ইউভি প্রোটেক্টেড, অ্যাড হুম। টেটে দেখবি এগুলো টিভির দাদা। অ্যাডে। ওয়াটার পিউরিফায়ার, জল পরিষ্কার করার যে ওয়াটার পিউরিফায়ার গুলা যে হ্যাঁ অ্যাড দেয়, হ্যাঁ বলে হ্যাঁ না ইউভি হ্যাঁ ইউভি প্রোটেক্টেড, হ্যাঁ হ্যাঁ। ওর মধ্যে অতিবেগুনি রশ্মি দিয়ে জলটাকে জীবাণুমুক্ত করা হয়। তাহলে অতিবেগুনি রশ্মির ব্যবহার যে পড়লি জীবাণুমুক্ত করা, ওই যে ওখানে হয় ওটা। হুম। ঠিক আছে। হ্যাঁ দাদা, এর তোমার কি পড়ানো কি আরো আছে? হ্যাঁ, কেন? দাদা, নেট 90% শেষ হয়ে গেল। আচ্ছা, তাহলে বাকিটাও শেষ হয়ে যাক, সারাদিনের নেটটা বাকি রাখবি এরপর থেকে। হ্যাঁ, অ্যাটলিস্ট এইটুক দেখে রাখ। হ্যাঁ, ক্ষতিকারক প্রভাব: চোখের রেটিনাকে নষ্ট করে দেয়, দৃষ্টিশক্তি হারিয়ে যায় এবং শরীরের ওপর লাগাতার পড়লে, হ্যাঁ, ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। অতিবেগুনি রশ্মিটা ক্যান্সার সৃষ্টি করতে পারে। আচ্ছা, সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আসে, কবির বল। সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে, সেটা আমাদের ক্ষতি করে না কেন? সূর্য থেকে যে দাদা বলবো? অতিবেগুনি রশ্মিটা আছে, সেটা আগে হচ্ছে বায়ুমণ্ডলে যে ওজোন স্তর যে আছে। গুড। হ্যাঁ। বায়ুমণ্ডলে যে ওজোন স্তর আছে, ওজোন স্তর শোষণ করে নেয়, ওই জন্য আমাদের ক্ষতিটা হয় না। এবার হ্যাঁ। এক্স রে ব্যবহার কি তোরা জানিস সবাই, যে হাড় ভাঙা এবং অভ্যন্তরীণ ছবি তোলার জন্য মানুষের শরীরের এক্স রেটা ইউজ করা হয়। হুম। হ্যাঁ, এক্স রে বেশি ব্যবহার করলে ক্ষতি হয় কিন্তু। রেডিও হুম। থেরাপিতে ইউজ করা হার্ট। হয়। হ্যাঁ হ্যাঁ, কেলাসের গঠন বের করতে ব্যবহার করা হয়। আর চোরাচালান বন্ধ করতে গোয়েন্দা বিভাগ ইউজ করা হয়। ওই গোয়েন্দা বিভাগে মনে কর সুটকেসের মধ্যে কিছু আছে কিনা, মানে আহ চোরাচালান কিছু আছে কিনা, নিষিদ্ধ হুম। কিছু, সেটা বের হুম। করার জন্য ওটাকে এক্স রের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এক্স রে লাইটটা হুম। দিয়ে বোঝা যায় যে ওর ভিতরে কিছু আছে কিনা। হুম। ঠিক আছে। হুম। হ্যাঁ, চোরাচালান বন্ধ করতে এক্স রে ইউজ করা হয়। ক্ষতিকারক প্রভাব হচ্ছে একই, চোখে, ত্বকে পড়লে ত্বক নষ্ট করে, চোখের রক্তের শ্বেত রক্ত কণিকা গুলোকে নষ্ট করে দেয়, আর ত্বকের ক্ষতি করে, ক্ষত সৃষ্টি করে দেয়। এবার গামা রশ্মি হচ্ছে সবচেয়ে মানে ক্ষতিকারক। অতিবেগুনি রশ্মি ক্ষতিকারক, এক্স রে ওর চেয়ে ক্ষতিকারক, গামা হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক। ঠিক আছে। গামা হুম। রশ্মিটা দিয়ে কি করা হয়? রেডিও থেরাপিতে এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। রেডিও থেরাপি এবং ক্যান্সার চিকিৎসায় কি করা হয়? ক্যান্সার যে সেলগুলোতে হয়, যে সেলগুলোকে আর আটকানো সম্ভব হচ্ছে না, কোনো ওষুধ দিয়েও মারা যাচ্ছে না, হ্যাঁ, সেটাকে কি করা হয়, তারপরে ওর মধ্যে দিয়ে ওইটুক জায়গায় শুধু গামা রেটা পাঠানো হয়। গামা রে পাঠিয়ে দিলে ওই সেলগুলো নষ্ট হয়ে যায়, মরে যায়। এইভাবে ক্যান্সার চিকিৎসায় এটাকে ইউজ করা হয়। ঠিক আছে। আর গামা রশ্মিটা সবচেয়ে পাওয়ারফুল রশ্মি, সবচেয়ে খতরনাক আর কি, হ্যাঁ, ক্ষতিকারক আর কি। হুম। ঠিক আছে। সেজন্য খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় ইউজ করা হয়। নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্য গামা রশ্মি ব্যবহার করা হয়। গামা রশ্মি প্রচন্ড শক্তিশালী রশ্মি, যেটা দিয়ে নিউক্লিয় বিক্রিয়াগুলি ঘটানো যায়। এর ক্ষতিকারক প্রভাবটা দেখ। মানব দেহে জীবন্ত কোষকে একেবারে নষ্ট করে দিতে পারে, ফলে সংশ্লিষ্ট স্থানে ক্যান্সার হয়। এটা যেমন বেশিক্ষণ ইউজ করলে গোটা জায়গায় ক্যান্সারও হয়, আবার ক্যান্সারের ট্রিটমেন্টে ইউজ করা হয়। দেখতে পাচ্ছিস, ক্যান্সার চিকিৎসায় এটা ইউজ করা হয়। কারণ এটাকে যদি ঠিক করে কন্ট্রোল করে ওইটুক জায়গায় পাঠানো যায়, তাহলে ক্যান্সার আক্রান্ত কোষগুলো মরে যায়। কিন্তু যদি এটা ছড়াই পড়ে শরীরের মধ্যে, তাহলে ক্যান্সার হয়ে যায় আবার।
তাহলে ক্যান্সারের কোষগুলোকে মারার জন্য যেমন ইউজ করা হয় গামা রশ্মি, এবার ক্যান্সার থেকে বাঁচানোর জন্য, মানে ক্যান্সার আক্রান্ত হতে পারে এটা থেকে। বুঝতে পারছিস? বুঝতে পারলি কেউ? হ্যাঁ দা, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তাহলে ভৌতবিজ্ঞান এই অবধি পড়া থাকবে, আলোর বিক্ষেপণের আগে অবধি। ঠিক আছে? ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে ভৌতবিজ্ঞানটা বন্ধ করলাম। এরপরে অঙ্ক। হ্যাঁ হ্যাঁ, অঙ্ক। অঙ্ক পড়বো গোলক। গোলকের সূত্রগুলো আজকে শুধু দেখায় দিচ্ছি। কি হচ্ছে? ফোন সাইলেন্ট করে রাখ। আচ্ছা, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? গোলক কেমন হয়? ওই যে ফুটবল তোরা যে দেখিস, এই হলো একটা বৃত্ত, হ্যাঁ? ঠিক আছে, এটা তোর কাগজের উপর পেছনে আঁকালাম। গোলক বইয়ে আছে। বই লাগবে না এখন, এখানে দেখ। ও ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে বৃত্ত। বৃত্ত। এবার তুই কি করলি? ফুটবল দেখেছিস ফুটবল কেমন হয়? ফুটবল বৃত্তের মতোই হয়, কিন্তু বৃত্ত তো কাগজে আঁকানো যায়। এটা হচ্ছে 2D, আর ফুটবলটা হচ্ছে 3D। এটা হচ্ছে ফুটবলের মতো যেটা দেখতে তাকে বলা হয় গোলক, যেটাকে হাতে ধরা যায়। বৃত্তের মতো না যে শুধু কাগজে আঁকা দিলাম, ওটাকে আর কোনোদিন ধরা যাবে না। কাগজে আঁকানো ছবি ধরতে পারিস না? তাহলে বৃত্তটা হচ্ছে 2D, আর গোলক হচ্ছে 3D। বল, যেমন বল, ফুটবল, ক্রিকেটের বল, সবই হচ্ছে গোলক। হ্যাঁ। এবার গোলকের মাঝখানে যে বিন্দুটি আছে, সেখান থেকে যদি আমরা একটা ব্যাসার্ধ টানার মতো চেষ্টা করি, ব্যাসার্ধ, তাহলে এইটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর। গোলকের ব্যাসার্ধকে কি দিয়ে লিখি? বৃত্তের ব্যাসার্ধকে আর যখন আমরা লিখি আর, ওরকম গোলকের ব্যাসার্ধকে লিখি আমরা আর। ব্যাসার্ধ মানে হচ্ছে পরিধি গোলকের পর্যন্ত। কেন্দ্র থেকে পরিধি, মানে পরিসীমা, পরিধি পর্যন্ত যতটা দূর, আর ব্যাসার্ধ। তাহলে সমগ্রতলে ক্ষেত্রফল হয় 4πr²। পাই এর মান তো জানিস তোরা সবাই, 22/7, তাই তো? 7। হুম। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, লিখে নিই। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। গোলক বলতে এখানে কিন্তু 3D, যেটা হাতে ধরা যায়। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। সমগ্রতল বলতে গোলকের, একটা ফুটবল যখন দেখছিস তোরা, ফুটবলের শুধু উপরের পাশটা, যেটাতে রাবারটা থাকে, হ্যাঁ, ওইটা হচ্ছে সমগ্রতল আর কি। ঠিক আছে, যেখানে আর কি রং করা যায়, রাবারটা থাকে, ওটা হচ্ছে সমগ্রতল আর কি ফুটবলটার ক্ষেত্রে। এবার পড়বো আমরা, ওটা হয়ে গেল। এবার পড়বো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলক কেমন হয়? অর্ধগোলক হয় অর্ধেকটা গোলক। তাহলে এই হচ্ছে তোর অর্ধগোলক। কেটে দিলাম মাঝখান থেকে। হ্যাঁ, ওই যে তোর গুড় পাওয়া যায় না এরকম বাটির মতো, হ্যাঁ দা। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে অর্ধগোলক। তাহলে এই হলো ওর ব্যাসার্ধ। আর বুঝতে পারছিস ব্যাসার্ধ কোনটা? এই যে এটা। হ্যাঁ। তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? এই যে নিচের যে বক্রতলটা দেখতে পাচ্ছিস, এই যে নিচের বক্রতলটা, এই তলটা, এই বক্রতলটার ক্ষেত্রফল কত হয়? গোটাটার হয় 4πr²। তাহলে এটা যেহেতু অর্ধগোলক, তাহলে এই বক্রতলটার ক্ষেত্রফল দাঁড়াবে, বক্রতলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে, গোটাটার হয় 4πr², তাহলে বক্রতলের ক্ষেত্রফল দাঁড়াবে ওর অর্ধেক, মানে 2 পাই2πr²। আর। হ্যাঁ। এবার উপরে আরেকটা কি তল দেখতে পাচ্ছিস? এটা একটা বৃত্ত দেখতে পাচ্ছিস ওর উপরে, বক্রতলটা ছাড়া, ওই যেটা হুম। সমান আর কি। সমানটা কি? বৃত্ত না? হুম। হুম। এই যে এই বৃত্তটা, হ্যাঁ দা। হ্যাঁ, এই সমতলটার ক্ষেত্রফল কি?
বৃত্তাকার সমতলটার ক্ষেত্রফল কি হয়? বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। হুম হ্যাঁ, তাহলে উপরের এই সমতলটার ক্ষেত্রফল, নিচের বক্রতলটার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2 পাই আর স্কোয়ার, আর উপরের সমতলটার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো? হুম, তাহলে টোটাল কত হলো? টোটাল মানে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত দাঁড়াচ্ছে অর্ধগোলকের? দুটা যোগ হবে, তাহলে 2 পাই আর পাই আর স্কোয়ার যোগ করলে কত হবে? 3 পাই আর স্কোয়ার। বুঝতে পারলি? হুম এই যে বাটির মতো গঠনটা, বাটির উপরে যে মুখটা আছে এটার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। নিচের যে বৃত্তাকার অংশটা আছে এর ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কোয়ার, কারণ গোটাটার হয় 4 পাই আর স্কোয়ার, তাহলে অর্ধেকটার কত হবে? 2 পাই আর স্কোয়ার। হুম হুম। হ্যাঁ, তাহলে দাদা টোটালটা সমগ্রতল আর বক্রতল কি একই? না, বক্রতল মানে হচ্ছে শুধু বাঁকা তলটা, আর সমগ্রতল মানে হচ্ছে গোটা তলটা। সমগ্রতল বলতে এখানে দুইটা তল ঢুকবে, একটা উপরে সমতল, নিচের বক্রতল। আর আহ, ঠিক আছে, আর বক্রতল বলতে শুধু নিচের বক্রতলটা, সমতল বলতে উপর সমতলটা, আর সমগ্র তল বলতে দুইটাই যোগ। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি দাঁড়ালো? 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে? ঠিক হুম আছে? হুম হ্যাঁ। বুঝতে পারছিস দুজনেই? হুম হুম। হুম। এরপরে গোলকের আয়তন, এটা মনে রাখবি, গোলকের আয়তন কি হয়? গোলক বলতে এখানে গোটা গোলকের কথা বুঝাচ্ছি, সমগ্র গোলকটার আয়তন। আয়তন বলতে ভিতরে কতটা জায়গা আছে। তাহলে এটা লেখ, গোলকের আয়তন কত হয় লেখ। হ্যালো, বল। দাদা থামো তো, আমি লিখিনি। ঠিক আছে, গুগলে এসব, ইউটিউবে দেখে নিস। তো তুমি কি বললে অর্ধগোলকের সমগ্র ও সায়ন ফোন করছিল, সায়নের টাওয়ার চলে গেছে। আচ্ছা, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। এটা লিখেছিস? না দাদা। আয়তন বলতে ভিতরে কতটা জায়গা আছে। হুম হ্যাঁ, গোলকের আয়তন বলতে 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলক বলতে এবার কি হবে? এই অর্ধেক। দাদা তুমি যেন কি বললে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি বললা? 3 পাই আর স্কোয়ার। এই যে 3 পাই আর স্কোয়ার সমগ্র তলের ক্ষেত্রফল ঠিক আছে। অর্ধগোলকের। আর গোলকের আয়তন কত হয়? আয়তন হয় 4/3 পাই আর কিউব। এটা মনে রাখবি, 4/3 পাই আর কিউব ঘন একক। আয়তন মানে ঘন একক, আয়তন মানে তো সবাই বুঝিস ভেতরের যতটা জায়গা আছে। ঠিক আছে? হ্যাঁ, এবার অর্ধগোলকের আয়তন কি হবে? অর্ধেক গোলকের ভেতরে কতটা জায়গা থাকবে? ভেতরের জায়গা বলতে তখন তো আর এই বৃত্তের কোনো দরকার নেই, জায়গা বলতে জায়গা অর্ধেক হয়ে যাবে শুধু, যা আছে টোটালটার কি হয়ে যাবে? অর্ধেক। অর্ধেক। হ্যাঁ, এই যে 4/3 পাই আর কিউব ভাগ কত? দুই। 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে? 2/3 পাই আর কিউব। ঠিক আছে? হুম তাহলে 2/3 পাই আর কিউব দাঁড়ালো অর্ধগোলকের আয়তন। হ্যাঁ, হুম ঠিক আছে। এবার আমরা দেখবো যে একটা ফাঁপা গোলকের আয়তন কত হয়। এটা হচ্ছে লাস্ট, এখানে ছেড়ে দেবো আজকে। তাহলে হেডিং কর ফাঁপা গোলকের আয়তন। কার মাইক অন আছে? দাদা আমার। আমার হ্যাঁ, অফ করে দে ওটা। এই দেখ, ফাঁপা গোলক বলতে মাঝখানটা কি? ফাঁকা।
শুধু কতটুকু আছে? এইটুকু আছে। বুঝতে পারছিস? ফাঁপা গোলক বলতে মাঝখানটা ফাঁকা, শুধু বাইরের আর বাইরেরটা আছে, আর ভেতরে ফাঁকা। তাহলে এর আয়তন কি করে বের করব? আয়তন কি হচ্ছে, এই ফাঁপা গোলক বলতে আমরা কি ভাবতে পারি? একটা গোটা গোলক, এর থেকে ভিতরের ছোট্ট গোলকটা বাদ দিয়ে দিতে হবে। গোটা গোলকের যে আয়তন হবে তার থেকে এর যে আয়তন হবে তার থেকে এর আয়তনটা কি করে দিব? বাদ দিয়ে দিলে তাহলে পাবো আমরা এই যে যতটুকু অংশ আমি রং করেছি ততটুকু অংশের আয়তন, তাই তো? হুম হুম হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে গোটাটার আয়তন থেকে ভিতরের যতটুকু ফাঁকা আছে ততটুকু যদি বাদ দিয়ে দিই, ফাঁকাটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো শুধু এই অংশটার আয়তন, ফাঁপা গোলকটার আয়তন। তাহলে বাইরের যতটুকু অংশ আছে তার ব্যাসার্ধকে তাকে যদি আমরা এরকম করে লিখি, বাইরের ব্যাসার্ধটাকে লিখলাম আমরা বড় হাতের আর দিয়ে, আর ভেতরের ব্যাসার্ধটাকে লিখলাম আমরা ছোট হাতের আর দিয়ে। ঠিক আছে? তাহলে হুম এখান থেকে এতটা কি হচ্ছে? বড় হাতের আর। তাহলে এর আয়তন দাঁড়াচ্ছে 4/3 পাই বড় হাতের আর কিউব। হুম আর ভিতরে ছোট গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর, তাহলে এর আয়তন দাঁড়াচ্ছে মাইনাস 4/3 পাই ছোট হাতের আর কিউব। ছোট দাদা আর কি। মাঝখানে মাইনাস। তাহলে বিয়োগটা কর, কত দাঁড়াচ্ছে? 4/3 পাই ব্র্যাকেটে বড়দের ফোর আর বাই কিউ মাইনাস ছোটদের আর কিউ। হ্যাঁ, ব্র্যাকেটে বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব, ঘন একক, আয়তন একক, ঘন একক। বোঝা গেছে এই অবধি? হ্যাঁ এই হয়ে গেল। তাহলে সবগুলো সূত্র রেডি। তাহলে একবার করে আরেকবার করে বলে দিই কতগুলো সূত্র হুম দেখলি। গোলকের সমগ্র তলে ক্ষেত্রফল দাঁড়াচ্ছে, লিখেছিস? 4πr²। হুম হ্যাঁ। গোলকের সমগ্র তলে ক্ষেত্রফল হচ্ছে 4πr²। হুম হুম, তারপরে অর্ধগোলকের সমগ্র তলে ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্র তলে ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 3 পাই আর থ্রি স্কয়ার। পাই আর 3 পাই স্কোয়ার আর স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে, 3πr²। বর্গ একক, কিন্তু ক্ষেত্রফল যেহেতু তাই এখানে একক বসবে, একক স্কয়ার। বর্গ একক। হ্যাঁ, এরপরে তাহলে গোলকের আয়তন দাঁড়াচ্ছে 4/3 পাই আর কিউব। হুম অর্ধগোলকের আয়তন দাঁড়াচ্ছে শুধু অর্ধেক, 2/3 পাই আর কিউব। হুম এখানে কেন উপরে সমতলটা যোগ করলাম না? কারণ এখানে ক্ষেত্রফল বলে না, আয়তন বলছে। আয়তন শুধু অর্ধেক হয়ে যায়, জায়গাটা ভেতরের জায়গা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। আর ফাঁপা গোলকের একটু আগে করলি কি দাঁড়ালো? 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। বড় হাতের আর কিউব হুম মানে বাইরের গোলকটার আয়তন, বাইরের গোলকটার ব্যাসার্ধ, আর ছোট হাতের আর কিউব মানে ভেতরের গোলকটার ব্যাসার্ধ, তাই তো? হুম। কবির, বুঝতে পারলি? হ্যাঁ। হ্যাঁ, এই গেল অঙ্ক সূত্রগুলা। এবার তোদের কাজ হবে যে সূত্রগুলা থেকে কিছু অঙ্ক দেখবি, সোজা সোজা অঙ্ক আছে, অঙ্কগুলা করার। চেষ্টা করবো দাদা। হ্যাঁ, সূত্রগুলা লিখে নিলি গোলকের। হ্যাঁ গোলকের দাদা। অঙ্ক কিন্তু গোটা জ্যামিতির মধ্যে সবচেয়ে সোজা অঙ্ক। জ্যামিতির যতগুলো অঙ্ক আছে, মানে জ্যামিতি মানে পরিমিতির যতগুলো অঙ্ক আছে, সবচেয়ে সোজা হচ্ছে গোলক চ্যাপ্টারটা। এর চেয়ে বাইরে কোনো সূত্র নাই, এই কয়টাই সূত্র। হুম ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে আর? হুম না দাদা। কবির? না। না। তাহলে তোরা এক্সাম্পলের যে অঙ্কগুলো আছে, প্রয়োগগুলা, প্রয়োগ। হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পলের প্রয়োগগুলা যতগুলো আছে ওগুলা তাহলে করার হুম চেষ্টা করিস। হুম আর যেগুলো করা আছে ওগুলো করবো। হ্যাঁ, ওগুলা একবার দেখে নিবি, তারপরের গুলো পারবি, না দেখলে কি করে তা পারবি?
তারপরে নিজে আর করো দাদা, যেগুলো আছে এগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, নিজে করা যেগুলো আছে ওগুলা ট্রাই করলে তো দেখবি যে অনুশীলনী অনেকটাই হয়ে গেছে, নিজেরাও অঙ্ক করতে পারবি আর দাদা, অনুশীলনী থেকে। হ্যাঁ বল। দাদা ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারটা কি আগের গুলো সব হয়ে গেছে কি? আগের গুলো ওই তোর ক্যামেরা আর মানুষের চোখ, এগুলা পড়াইনি এখনো। এগুলো কবে পড়াবা? পড়াই দিব। ওটা সামনাসামনি বুঝালে ভালো হতো আর কি, অনলাইনে না অসুবিধা হবে তোদের। মানুষের চোখ, আচ্ছা দেখি তাও যদি পারি আমি চেষ্টা করব। ঠিক আছে দাদা, হ্যাঁ। ঠিক আছে। তাহলে হোমওয়ার্ক কি থাকলো আর সে অঙ্কের ক্ষেত্রে তো তোদের ওই নিজের প্রয়োগ। করাটা প্রয়োগগুলো একটু করার চেষ্টা করবি, আর আলোর ওই পড়াটা থাকলো, ঠিক আছে? কারো কোনো ঠিক আছে প্রশ্ন দাদা। আর? দাদা পড় ধরবা কি অনলাইনে? হ্যাঁ হ্যাঁ। কবির, তোর কোনো প্রশ্ন? না, আর কোশ্চেন থাকবে? ওই একটা একটা উপপাদ্য থেকে প্রশ্ন করতে চাইছিলি বললি যে, ও ওইটা তো 1 নাম্বারটা, হ্যাঁ। কত নম্বর উপপাদ্য? হয়ে গেল। উপপাদ্য না, মানে এখানে কোশ্চেনটা বলছে প্রমাণ করি যে 7.3 হচ্ছে 1 নাম্বারটা। 7.3? 7.3 অবধি তো করাই নেই আমি অতদূর। এখানে 35 নাম্বার উপপাদ্য করাইছে তো। 36 নম্বরটা লাগবে। 35 নাম্বার করাইছো? 36 নম্বরটা লাগবে 7.3 করতে গেলে। ও তার আগের গুলো একটু চেষ্টা করিস যদি পারিস, আর আমি করেই দেবো ওগুলো। ঠিক আছে। ঠিক আছে। আর গোলক কত পেজে আছে? একটা অঙ্ক, একটা প্রসেস বলে দিবা শুধু। বল। এই যে মানে উপপাদ্যের এই যে কোশ্চেন গুলো আছে 14 মানে এমসিকিউ এর কোশ্চেন গুলা, এগুলা হ্যাঁ, কি করে করবো? উপপাদ্যের এমসিকিউর প্রশ্নগুলো তো আমি মোটামুটি করিয়েছি কয়েকটা, ওই যে তোর 7.1-এ। এখানে দেখো এক্স এর মান বার করতে বলছে, এটা কি করে করবো জানো? একটু বলে দিতা। আচ্ছা দাঁড়া, তাহলে এই যেখানে দেখে নে, এবার বইয়ের পেজটা দেখে নে। গোলকের এই যে গোলক কাকে বলে এগুলা লাগবে না, এই যেখানে সূত্রগুলো দেখ বইয়ের মধ্যে সব বক্স করে করে দেওয়া আছে। পেজ নাম্বার এটা হচ্ছে ওয়ান তোর কত? সেভেন এটা হচ্ছে পেজ নাম্বার 180। বক্স করে করে দেওয়া আছে এই যে প্রয়োগগুলা। এই যে ফার্স্টের একটা এক্সাম্পল প্রয়োগ 1 নাম্বারটা যেটা করে দেওয়া আছে দেখতে পাচ্ছিস, সেটা 2 নাম্বারে আবার হুম। নিজে করতে দিয়েছে। এরকম করে করে দেওয়া আছে সবগুলো। তাহলে এই অঙ্কগুলো ট্রাই করবি। আচ্ছা, গৌরবের নেট আছে? নেট থাকলে থাকতে পারিস, না হলে কবির কি বলছে শুনতেছি আমি। কবির কি বল বল, পেজ নাম্বার বল। দাঁড়াও, পেজ 127। 127? হ্যাঁ, এই যেগুলা, এগুলো হ্যাঁ, অঙ্ক তো এই করিয়ে দিয়েছি উপরে আমি। উপরে। হ্যাঁ, করিয়ে দিয়েছি তো এগুলো। কত পেজ? 127। এই তুমি একটা বলে দাও, দাও 1 নাম্বারটা, 14 এর 1 নাম্বারটা পাশের এই চিত্রে, এটা এটা একটু বলে এই যে দাও। এটা এটা 14 এর 1 নাম্বারটা। সরি, তারপরে বলো। হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে তো করাই কি করে করে দিয়েছি। করবো একটু বলে দাও শুধু। এই যে দেখ, করাই আছে আমার এখানে, করে দিয়েছিলাম তোদেরকে, একটা ভিডিও করে পাঠিয়েছিলাম তো। কোণের উপপাদ্য 14-র 1 নাম্বারটা, এই যে এই অঙ্কটা তো। হ্যাঁ হ্যাঁ। হুম, আচ্ছা, তোকে তোকে দিয়েছে যে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, 140 ডিগ্রি, এই যে এই কোণটা। হুম হ্যাঁ, হুম হুম তাহলে বাকিটুক কত হবে? এই গোটাটা একটা সরল রেখা, পিও হুম কিউ কি একটা সরল রেখা, হুম। অর্ধেকটা হচ্ছে 140, বাকি অর্ধেক কত হবে তাহলে? 180 থেকে বিয়োগ করতে হবে, কত হবে এটা? 40 ডিগ্রি। হুম, একটা হ্যাঁ দাদা। সরলরেখা কত কত ডিগ্রি হয় কবির? হুম একটা 180 সরলরেখা কত? ডিগ্রি। 180 ডিগ্রি। একটা কোণ 180 বলেছে, ডিগ্রি। এই পাশের কোণটা বলছে 140 ডিগ্রি,
এই যে সরল রেখা, হুম এই যে এই কোণটা বলছে 140, তাহলে বাঁ পাশের কোণটা কত হবে? 180 মাইনাস 140 হ্যাঁ, করে দিলাম। 180 মাইনাস 140 হবে 40 ডিগ্রি, তাই তো? হুম তাহলে এই কোণটা দাঁড়ালো 40 ডিগ্রি। এবার যে ছবিটা হ্যাঁ, দেখ ভালো করে, ভিডিওটা হয়তো দেখিসই নাই তুই। দেখছি এই ভালো যে দেখ, এরকম আছে ছবিটা। হ্যাঁ এই কোণটা দাঁড়ালো কত ডিগ্রি? এটা 40 40। ডিগ্রি। এটা কি দেখ, এই বৃত্তচাপটার উপরে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। হ্যাঁ এইটা কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ কি হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণ কি হয়? কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্ধেক। তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক করলে 40-এর অর্ধেক কত হবে? 40 অর্ধেক 20। 20 ডিগ্রি। হয়ে গেল। ও হো এরকম। আরও কিউ হচ্ছে 40 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? আর ও কিউটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আর এস হ্যাঁ কিউটা হবে বৃত্তস্থ কোণ। আর কিউর উপর হুম অবস্থিত এটা বৃত্তস্থ কোণ তো। হুম হুম। এখানে ভালো করে বোঝ ব্যাপারটাকে, আর কিউ যে বৃত্তচাপটা আছে এই দুটাই বিন্দু থেকেই তো এই কেন্দ্রস্থ কোণটা গেছে। আর কি ওর উপর? আর ও কিউটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর আর হ্যাঁ এস কিউটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এটা তো বৃত্তস্থ কোণ। হুম তাহলে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে 40-এর হুম অর্ধেক 20 ডিগ্রি। হ্যাঁ, ভিডিওটা আরেকবার ঠিক আছে। দেখিস, সবগুলো অঙ্ক করে দেওয়া আছে বুঝায় বুঝায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন কারো? হুম, তাহলে না রাখি দা। নাকি? হ্যাঁ দা। দা পরের দিন কবে? আচ্ছা, নেক্সট দিন কি? আজকে বুধবার, বুধবার শনিবার যা টাইম ছিল। দাদা আজকে সোমবার। ও আজকে সোমবার না? বুধবার পড়ানো না? আজ সোমবার। হুম হ্যাঁ হ্যাঁ, তাহলে বুধবার দিন কটা থেকে? বুধবার দিন 6টা ছটা। থেকে। 6টা। দা হ্যাঁ ছটা থেকে না। দা ছটা না, 7:30 করো না। আচ্ছা 7টা। ঠিক আছে, 7টা গ্রুপে একটু বলে দেবো। অসুবিধা হয়। আর ঠিক আছে, 7:30 গ্রুপে বলে দেবো। আচ্ছা, ঠিক আছে দাদা। হ্যাঁ, ঠিক আছে তাহলে রাখ। ঠিক। হ্যাঁ। হুম, ঠিক আছে। হ্যালো। বল। বলছিলাম আমার খাতাটা তোমার কাছেই আছে, এটা নিতে যাব। হ্যাঁ আসিস। মানে